হাসিনা তার বিরোধীদের দমন করতে বানোয়াট মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ১৫ বছরের বেশি সময়ে মোট ৫৭ জন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছিল হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫ জন জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এবং সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত। কিন্তু কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে নাকি সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এবার হাসিনা তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির ব্যবস্থা হতে যাচ্ছে। ২০১০ সালে গঠনের পর নানা সমালোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত রায়গুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক রায়গুলো। স্বাধীনতার ৩৯ বছর পরে ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। শুরুর দিকে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে ২০১২ সালের মার্চে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন সরকার। জামাত ইসলামীর রাজনীতি করার অভিযোগে বেশ কয়েকজন জামাত ইসলামী নেতার বিচার হয় ট্রাইব্যুনাল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী, আবুল কালাম আজাদ, এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে তদন্ত সংস্থা। এছাড়া জাতীয় পার্টি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিচারাধীন থাকায় কয়েকজন দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন, যার মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজম অন্যতম, যিনি ৯০ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন। জামায়াত ইসলামী রুকন আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রথম রায়। ২০১৩ সালের ২১শে জানুয়ারি ওই মামলার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। জামায়াত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে ২০১২ সালের মে মাসে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ গঠন করা হয়। হাসিনা সাজানো এই আদালতে ২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ট্রাইব্যুনাল। কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় না হওয়াটা ছিল হাসিনার সাজানো প্ল্যান। পরে হাসিনার অর্থায়নে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে নর্তকীদের ভাড়া করে এনে আন্দোলনে নাটক সাজিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার প্রায় ৪ দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের বিচার শুরু হওয়ার পর এটি ছিল প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর করা। এদিকে ২০১১ সালের ৪ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে কামরুজ্জামানের বিচার শুরু হয়। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচার শেষে ২০১৩ সালের ৯ মে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এটি ছিল ট্রাইব্যুনালের চতুর্থ রায়। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা এবং বানোয়াট অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯শে জুন গ্রেফতার করা হয়েছিল সাবেক সংসদ সদস্য, কোরআনের পাখি এবং জামায়াত ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। বিচার শেষে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাইদি হুজুরকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে সাইদি সাহেব আপিল করেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় তাকে। এই রায় যে সম্পূর্ণ মিথ্যা আর রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য সাজানো হয়েছিল তা প্রমাণ হয়ে যায় আরও আগেই। মামলায় ট্রাইব্যুনালে সাইদি হুজুরের পক্ষের একজন সাক্ষী হিন্দু সুখরঞ্জন বালিকে ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়, কারণ ২০১২ সালে ৫ই নভেম্বর সাক্ষ্য দিতে গেলে ট্রাইব্যুনালের গেইট থেকে হাসিনার গোয়েন্দা সংস্থা গুম করে দেয় সুখরঞ্জনকে। পরে তাকে ভারতের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ২০২৫ সালের ২১শে আগস্ট বালি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে পাল্টা অভিযোগ দাখিল করেন। তাতে তিনি বলেন, ২০১২ সালের ৫ই নভেম্বর সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে গেলে সাদা পোশাকে থাকা ব্যক্তি ও পুলিশ তাকে পিকআপে তুলে নিয়ে যায়। পরে তাকে সীমান্ত এলাকায় নিয়ে বিজিবির সহায়তায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত বৈকারি বাজার সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন।
এদিকে সাদি হুজুরকে 2023 সালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্লো পয়জন দিয়ে শেষ করে দেয় হাসিনা। এই ট্রাইব্যুনালের আরেকটি আলোচিত রায় হচ্ছে গোলাম আজমের বিচার। 2012 সালের 11 জানুয়ারি আদালত তাকে কারাগারে পাঠায়। 1 বছরের বেশি সময় ধরে মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক চলে। পরে 2013 সালের 15 জুলাই আজমকে 90 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে সাজানো রায়ে উল্লেখ করে ট্রাইব্যুনাল। এসব অভিযোগের বেশিরভাগই হচ্ছে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি এবং সংশ্লিষ্টতার। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, গোলাম আজমের অপরাধ বিবেচনায় তার মৃত্যুদণ্ড প্রাপ্য, কিন্তু বয়স বিবেচনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ হাসিনার আদালতে প্রমাণিত হওয়ায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে যাওয়ার পর আজহারুল ইসলাম দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। এরপর তাকেও গ্রেফতার করা হয়। মানে সাইকোপ্যাথ হাসিনা প্রমাণ করতে চেয়েছিল যে জামাতের হাল ধরবে তাকে আটক হতে হবে। শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় আজহারুল ইসলামই প্রথম পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেয়েছেন। একই মামলায় জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা মীর কাশেম আলী 2012 সালের জুনে গ্রেফতার হন। পরের বছর 2013 সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছিল। 2014 সালে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। ওই বছরই 3রা সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে হাসিনার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রতিশোধ নেন হাসিনা। গ্রেফতার করে বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তাকেও মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে 2013 সালের 1 অক্টোবর ফাঁসি দেওয়া হয়। তিনি প্রথম কোনো বিএনপি নেতা যার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সাজার রায় ঘোষণা করা হয়। এদিকে আদালতের রায় ঘোষণার আগেই হাসিনা নির্দেশ দেয় সাকাকে ফাঁসি দিতে হবে। সেই নির্দেশের একটি কপি অনলাইনে ভাইরাল হয়ে যায়। ধারণা করা হয় ওই কপিটি ব্যারিস্টার তুরিন আফরোজ ফাঁস করেছিল। এজন্য 2019 সালের 11 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করে হাসিনা। অপসারণের আদেশ সম্বলিত প্রজ্ঞাপনে বলা হয়, তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে অপসারণ করা হয়েছে। সর্বশেষ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে 2024 সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরে গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী আনা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এ বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবিকে এ মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এ বছরের 12 মে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। তিনি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ মামলায় পলাতক আসামি। বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। তিনি এ মামলায় রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর 17 নভেম্বর হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান যে কোনো মূল্যে যেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।